আসসালামু আলাইকুম গাইজ, কী অবস্থা তোমাদের? আজকে আমি এসএসসি পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল নিয়ে আলোচনা করব। তো বল সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হয় তা হলো জড়তা। তো জড়তা কি? প্রথমে আমাদের জানতে হবে জড়তা কি। তো জড়তা হচ্ছে আমাদের পদার্থের একটা অবস্থা, যে অবস্থা কি করে স্থির বস্তুকে স্থির রাখতে চায় আর গতিশীল বস্তুকে সমবেগে চলতে সাহায্য করে। তাহলে আমরা কি বললাম? জড়তা হচ্ছে পদার্থের একটা অবস্থা যাহা স্থির বস্তুকে স্থির রাখতে সাহায্য করে এবং গতিশীল বস্তুকে সমবেগে চলতে সাহায্য করে। তাহলে আমরা কি বললাম? জড়তা হচ্ছে বস্তুর একটা অবস্থা যা স্থির বস্তুকে স্থির রাখতে সাহায্য করবে আর গতিশীল বস্তুকে সমবেগে চলতে সাহায্য করবে। এখন আমাদের জানতে হবে যে জড়তা কয় প্রকার। জড়তা হচ্ছে আমাদের দুই প্রকার। তাহলে জড়তাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের স্থিতি জড়তা আর অপরটি হচ্ছে গতি জড়তা। তাহলে আমরা কি বললাম যে আমাদের জড়তা দুই প্রকার, একটা স্থিতি জড়তার একটা গতি জড়তা। তো স্থিতি জড়তার আমাদের কিছু উদাহরণ জেনারেলি আমাদের পরীক্ষায় এক্সামগুলোতে জিজ্ঞেস করে। তো আমরা স্থিতি জড়তার এক্সামগুলো একটু দেখে নেব। স্থিতি জড়তার এক্সাম কী কী দেওয়া যায় আমাদের? দেখো, আমরা যখন বাসে চড়ি তখন মনে করো বাসটা যখন থেমে থাকে, হঠাৎ করে যখন বাসটা চলতে শুরু করে আমরা পেছনের দিকে হেলে পড়ি। এই যে পেছনের দিকে হেলে পড়ি, এটা কোন জড়তার কারণে? স্থিতি জড়তার কারণে। কারণ কি, আমরা যখন বাসে বসে থাকি আর বাসটা যখন থেমে থাকে তখন বাসের সাথে আমরাও থেমে থাকি, কিন্তু হঠাৎ যখন বাসটা চলতে শুরু করে তখন আমাদের নিচের অংশ অর্থাৎ আমাদের পা, এটা বাসের সাথে লেগে থাকার কারণে এই পায়ের অংশটা চলতে শুরু করে, কিন্তু উপরের অংশটা কোনো কিছুর সাথে সংযোগ না থাকার কারণে উপরের অংশটা স্থির থাকতে চায়। ফলে বাসটা যখন চলতে শুরু করে আমাদের নিচের অংশটা চলতে শুরু করে, কিন্তু উপরের অংশটা স্থির থাকতে চায়, ফলে উপরের অংশটা পেছনের দিকে একটা ধাক্কা অনুভব করে। তাহলে এটা কিসের জন্য হলো? আমাদের স্থির জড়তার কারণে হলো। তাহলে আমরা স্থিতি জড়তার একটা উদাহরণ কী বলতে পারি? যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে একটা ধাক্কা অনুভব করে, বা পেছনের দিকে বলতে পারি হেলে পড়ে। তো কেন হেলে পড়ে? এই হেলে পড়া হচ্ছে স্থিতি জড়তার কারণে। তারপরে আবার দেখো, আমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে। আমরা যদি একটা গ্লাসের উপরে একটা একটা কার্ডবোর্ড রাখি, কার্ডবোর্ড রাখার পর তার উপর যদি আমি একটা কয়েন রাখি, এবার যদি কার্ডবোর্ডটাকে সজোরে টোকা দেওয়া হয় তাহলে কার্ডবোর্ডটা সরে যায় আর ওই কয়েনটা উপর থেকে গ্লাসের মধ্যে পড়ে যায়। অর্থাৎ বিষয়টা এমন যে সাপোজ তোমার কাছে মনে করো একটা গ্লাস রয়েছে, এই গ্লাসের উপর তুমি একটা কাঠের বোর্ড রাখলা, তাহলে কাঠের বোর্ড রাখার পর এর উপর আবার একটা কয়েন রেখেছো। তো মনে করো এই কয়েনটা আমাদের কাঠের বোর্ডের উপর রাখা আছে, এটা আমাদের একটা কাঠের বোর্ড, আর এই কাঠের বোর্ডের উপর আমাদের এই কয়েনটা রাখা আছে। তো যখন আমরা কি করব, এই কার্ডবোর্ডটাকে সজোরে টোকা দেব, তখন কার্ডবোর্ডটা এই জায়গা থেকে সামনে সরে যাবে, কিন্তু ওই কয়েনটা দেখা যাবে কি পানিতে বা এই গ্লাসের পানিতে পড়ে যাবে। তাহলে গ্লাসের পানিতে কেন পড়লো? কারণ কয়েনটা তার নিজের জায়গায় স্থিতিশীল থাকতে চাচ্ছিল, কিন্তু কী হয়েছে, মাঝ থেকে কার্ডবোর্ডটাকে টোকা দেওয়ার ফলে কার্ডবোর্ডটা গতিশীল হয়ে সামনে চলে গেছে আর কয়েনটা নিচে পড়ে গেছে। তাহলে আমরা যদি গ্লাসের উপর কার্ডবোর্ড রেখে তারপর একটা কয়েন রেখে কার্ডবোর্ডটাকে সজোরে টোকা দিই, তাহলে কী হবে, কয়েনটা পানিতে পড়ে যাবে, গ্লাসের পানিতে। তাহলে এক্ষেত্রে কী ঘটবে? এটা কেন ঘটলো? এটা হচ্ছে ঘটলো কয়েনটা তার নিজস্ব স্থিতিশীল অবস্থা ধরে রাখতে চাচ্ছিল। কেন ধরে রাখতেছিল? জড়তার কারণে। তাহলে এক্ষেত্রে কোন জড়তা কাজ করছে? স্থিতি জড়তা কাজ করছে। তাহলে স্থিতি জড়তার কারণেই এই কয়েনটা গ্লাসের পানিতে পড়ে গেছে। তাহলে আমরা বলতে পারি গ্লাসের উপর কাঠবোর্ড রেখে
তার ওপর কয়েন রেখে যদি কার্ডবোর্ডটিকে সজোরে টোকা দেওয়া হয়, তাহলে কার্ডবোর্ডের উপরে রাখা কয়েনটি পড়ে যায়। গ্লাসের মধ্যে পড়ে যায়। তো এটা কেন পড়ে যায়? পড়ে যায় হচ্ছে স্থিতিজড়তার কারণে। আবার দেখো, তোমাদের যদি যাদের বাসা গ্রামের দিকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের গ্রামের বাসার দিকে বড়ই গাছ থাকে। তো দেখো, আমরা বড়ই গাছ যদি একটু ছোটো হয় তাহলে কিন্তু ঝাঁকি দিয়ে বড়ই পাড়ে। তো ঝাঁকি দিয়ে পড়ার ক্ষেত্রে আমাদের কোন জড়তা কাজ করে এখানে? গতি জড়তা নাকি স্থিতি জড়তা? তো এখানেও আমাদের স্থিতি জড়তা কাজ করে। কারণ কি, আমরা বড়ই পাড়ার জন্য যখন ডালটিকে ঝাঁকি দিই, তখন ডালটি একটি গতিশীল বেগ প্রাপ্ত হয়। অর্থাৎ ডালটির একটা নির্দিষ্ট বেগ থাকে, কিন্তু ওই বড়ইটা কী করে, তার নিজের অবস্থান বজায় রাখতে চায়। অর্থাৎ তার যে স্থিতিশীল অবস্থা ছিল, সেই স্থিতিশীল অবস্থায় সে থেকে যাইতে চায়। ফলে ডালটি যখন গতিপ্রাপ্ত হয় বা ডালটি যখন বেগপ্রাপ্ত হয়, তখন ডালটি সরে যায়, কিন্তু বড়ইটা তার স্থিতি অবস্থা ধরে রাখার কারণে ওই জায়গায় থেকে যায়। ফলে বোটা থেকে বড়ইটা বিন্দুচ্যুত হয়ে যায়, ফলে বড়ইটা নিচে পড়ে যায়। তাহলে আমরা বলতে পারি ঝাঁকি দিয়ে বড়ই পাড়া, এটা হচ্ছে আমাদের স্থিতি জড়তার উদাহরণ। তাহলে 3 নম্বর আমরা কী বলতে পারি? স্থিতি জড়তার উদাহরণে ঝাঁকি দিয়ে বড়ই পাড়া স্থিতি জড়তার উদাহরণ। আর কি কোনো কিছু উদাহরণ আমরা দিতে পারি স্থিতি জড়তার ক্ষেত্রে? ভাবো দেখি যে আর কোনো উদাহরণ আমরা সেট করতে পারি কিনা এই স্থিতি জড়তার ক্ষেত্রে। তো দেখো, আমরা আরও কিন্তু উদাহরণ সেট করতে পারি। যেমন আমাদের একটা কমন উদাহরণ আসে পরীক্ষায়, আমাদের প্রশ্নটা আসছে যে কম্বলে যখন আমরা কী করি, লাঠি দিয়ে আঘাত করি, তাহলে কম্বল থেকে ধুলাটা পড়ে যায়। অর্থাৎ কম্বল পরিষ্কার করার ক্ষেত্রে অনেক সময় দেখি আমরা যে কম্বলে লাঠি দিয়ে আঘাত করা হয়, ফলে ধুলাগুলো কম্বল থেকে পড়ে যায়। তাহলে এই যে লাঠি দিয়ে কম্বলকে আঘাত করলে ধুলা যে পড়ে গেল, এটা কোন জড়তার উদাহরণ? এটাও আমাদের গতি জড়তার উদাহরণ, স্থিতি জড়তার উদাহরণ। কেন? কারণ আমরা যখন কম্বলটাকে লাঠি দ্বারা আঘাত করি, লাঠির সাথে সাথে কম্বলটাও গতিশীল হয়, অর্থাৎ গতিপ্রাপ্ত হয় বা বেগপ্রাপ্ত হয়, কিন্তু ধুলাগুলো তার অবস্থানে থেকে যেতে চায়। ফলে কম্বলটা তার বেগপ্রাপ্ত হওয়ার ফলে সামনের দিকে সরে যায়, কিন্তু ধুলাগুলো নিচের দিকে পড়ে যায়, কারণ সেই স্থিতি অবস্থায় সাকসেস ছিল। যখন কম্বলটা চলে গেছে, তখন ধুলাটা অভিকর্ষ বলের কারণে নিচের দিকে পড়ে যাবে। তাহলে আমরা কী বলতে পারি যে লাঠি দিয়ে যদি কম্বলকে আঘাত করা হয়, তাহলে এই ক্ষেত্রে যে ধুলা কম্বল থেকে নিচে পড়ে যায়, এই ধুলা যে নিচে থেকে পড়ে গেল কম্বল থেকে, এটা হচ্ছে আমাদের স্থিতি জড়তার উদাহরণ। তাহলে 4 নম্বর পয়েন্টে তোমরা এটা লিখে রাখতে পারো। যেহেতু নিচে লিখলে বোঝা যাবে না, যেন তোমরা একটু কষ্ট করে এই 4 নম্বর পয়েন্টটা একটু লিখে রাখো যে কম্বলকে আমরা যদি লাঠি দিয়ে আঘাত করি, তাহলে কম্বলটা লাঠির সাথে গতিশীল হয়, আর এক্ষেত্রে ধুলাগুলো কম্বল থেকে মাটিতে পড়ে যায় বা নিচে পড়ে যায়। তাহলে এক্ষেত্রে এটা কোন জড়তার উদাহরণ? এটা হচ্ছে আমাদের স্থিতি জড়তার উদাহরণ। তাহলে যদি তোমাদের এই স্থিতি জড়তার 4টা উদাহরণ লেখা শেষ হয়, তাহলে আমরা এগুলো মুছে দেবার গতি জড়তা শুরু করব। তো আমি আশা করছি তোমাদের এই 4টা লেখা শেষ। তাহলে এবার আমি গতি জড়তার দিকে আসছি। তাহলে আমরা স্থিতি জড়তার উদাহরণ যখন আমরা লিখলাম বা জানলাম, তখন আমরা একটা বিষয় জানছিলাম যে স্থিতি জড়তার ক্ষেত্রে প্রত্যেকটা বস্তুই চাচ্ছিল কি, তার যে স্থির অবস্থানটা রয়েছে, সেই স্থির অবস্থানটা ধরে রাখার জন্য, ঠিক না? তাহলে গতি জড়তার ক্ষেত্রে কী ঘটবে? গতি জড়তার ক্ষেত্রে বস্তুর অবশ্যই তার গতিশীল অবস্থাটা ধরে রাখতে হবে, অর্থাৎ সেই সমবেগে চলতে হবে, ঠিক না? যদি সমবেগে চলতে থাকে, তাহলে আমরা যদি এক্ষেত্রে জড়তার এক্সাম্পলটা এভাবে নিতে পারি যে বস্তুটা গতিশীল রয়েছে, কিন্তু আমরা হঠাৎ করে থামাই দিতে চাচ্ছি, তাহলে কী হবে? গতিশীল অবস্থাটা ধরে রাখার জন্য বস্তুটা কিছুটা হেলে যাবে বা সামনের দিকে ঝুঁকে পড়বে। এটা হচ্ছে আমাদের গতি জড়তার উদাহরণ। তোমরা কি একটা উদাহরণ আমাকে বলতে পারো যে গতি জড়তার উদাহরণ আমরা কী বলতে পারি? তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া ছিল, হয়তো তোমরা সেটাই ভাবছিলা যে চলন্ত বাসে হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে বা সামনের দিকে ঝুঁকে পড়ে। এদের সামনের দিকে ঝুঁকে পড়ছে, এটা কেন ঝুঁকে পড়ছে? এই গতি জড়তার কারণে ঝুঁকে পড়ছে।
কারণ কি, যখন বাসটা চলতে থাকে তখন বাসের সাথে বাসে বসে থাকা যাত্রীরাও সমবেগে চলতে থাকে, কিন্তু যখন ড্রাইভার হঠাৎ করে ব্রেক করে তখন নিচের অংশটা, যাত্রীদের নিচের অংশটা অর্থাৎ পায়ের দিকের অংশটা ব্রেক করার সাথে সাথে বাস থামার সাথে সাথে নিচের অংশটা অর্থাৎ পায়ের দিকের অংশটা থেমে যায়, বাট উপরের অংশটা কোনো কিছুর সাথে সংযোগ না থাকার কারণে এটা গতিশীল থাকতে চায়, অর্থাৎ যে জড়তার কারণে তার গতিটা ধরে রাখতে চায়, সে সমবেগে চলতে চায়। কিন্তু যখন নিচের অংশটা থেমে যায় আর উপরের অংশটা চলতে যায় তখন কী হয়, মানুষ সামনের দিকে ঝুঁকে পড়ে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা গতি জড়তার ভালো একটা উদাহরণ বলতে পারি আমরা, যে চলন্ত বাসে ড্রাইভার হঠাৎ ব্রেক করলে যাত্রীটা সামনের দিকে ঝুঁকে পড়ে। কেন ঝুঁকে পড়ে? এই গতি জড়তার কারণে যাত্রীটা সামনের দিকে ঝুঁকে পড়ে। তাহলে গতি জড়তার আমরা প্রথম উদাহরণ কি লিখতে পারি? চলন্ত বাসে বাস ড্রাইভার হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এদের সামনের দিকে ঝুঁকে পড়ছে কেন? গতি জড়তার কারণে। তাহলে বাকিটুকু আমরা লিখলাম না, আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি। গতি জড়তার কি আমরা আর কোনো উদাহরণ দিতে পারি? তোমরা একটু ভাবো তো। দেখো, আমি যদি এই যে আমার হাতে মার্কারটা আছে, এই মার্কারটা যদি আমি ছুঁড়ে দিই, তাহলে এই মার্কারটা কি এখানে পড়ে যাবে নাকি সামনের দিকে গতিপ্রাপ্ত হবে? আমি যখনই মার্কারটাকে এভাবে ছুঁড়ে দেবো, মার্কারটা অবশ্যই গতিশীল হবে বা একটা গতিপ্রাপ্ত হবে বা বলতে পারি একটা বেগ প্রাপ্ত হবে, ঠিক না? এখানে তো মার্কারটা পড়ে যাবে না। তাহলে এই যে মার্কারটাকে আমি ছুঁড়ে দিচ্ছি আর মার্কারটা ছুঁড়ে দেওয়ার বেগ অনুসারে সে চলতে শুরু করছে, এটা কোনটার কারণে ঘটছে? আমাদের গতি জড়তার কারণে ঘটছে। কারণ মার্কারটার মধ্যে আমরা যে পরিমাণ গতিশক্তি দিচ্ছি সেই গতিশক্তিটা সে ধরে রাখতে চাচ্ছে, অর্থাৎ যে বেগটা মার্কারটাকে দেওয়া হচ্ছে সেই বেগটা মার্কারটা ধরে রাখতে চাচ্ছে। এজন্য কি হচ্ছে, মার্কারটা সামনের দিকে চলে যাচ্ছে। যদি গতিশীল অবস্থায় সে ধরে রাখতে না চাইতো তাহলে কী হতো, সে সাথে সাথে এখানে নিচে পড়ে যেত। কিন্তু দেখা যায় কি মার্কারটা সামনে গতিশীল হয়, তাহলে এক্ষেত্রে কী করছে, মার্কারটা তার গতিশীল অবস্থা বজায় রাখতে চাচ্ছে। এখন তোমরা বলতে পারো, ভাই এটা তো সারা জীবন ধরে চলতে থাকবে না, এটা কোনো সময় না কোনো সময় তো থেমে যাবে। অবশ্যই থামবে, কারণ কি বায়ুর বাধা রয়েছে। এই বায়ুর বাধার কারণে কী হবে, এই মার্কারটার বেগ আস্তে আস্তে কমতে শুরু করবে এবং একসময় এই বেগটা জিরো হয়ে যাবে, ফলে তখন বস্তুটা নিচে পড়ে যাবে। কিন্তু আমরা জড়তার কন্ডিশন ইউজ করছি। দেখো, জড়তার ক্ষেত্রে আমরা কিন্তু বলছি না যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করবো কিন্তু করবো না, এরকম কিছু কিন্তু বলে নাই। আমরা জাস্ট বলছি যে তার যে অবস্থাটা সে ধরে রাখতে চাবে সেটা হচ্ছে জড়তা। তাহলে আমি যখন মার্কারটাকে ছুঁড়ে দিচ্ছি, মার্কারটা ছুঁড়ে দেওয়ার বেগ অনুসারে সে চলতে শুরু করছে। এই যে চলতে শুরু করার যে প্রবণতা, সেটাই হচ্ছে গতি জড়তা। এখন চলতে চলতে পরে সে থেমে যাক বা উড়ে যাক, এটা আমাদের দেখার বিষয় না। বাতাসের ঘর্ষণ রয়েছে, ঘর্ষণ সবসময় বিপরীত দিকে, বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে, তাহলে তো বস্তু থামবেই, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের উদাহরণ ছিল হচ্ছে গতি জড়তা। জড়তা কি? জড়তা হচ্ছে বস্তুর একটা ধর্ম বা বলতে পারে একটা অবস্থা, যে অবস্থাটা কী করে, স্থির বস্তুকে স্থির রাখতে চায় আর গতিশীল বস্তুকে গতিশীল রাখতে চায়। তাহলে যে মার্কারটা ছুঁড়ে দেওয়ার ফলে মার্কারটা যে গতিশীল হচ্ছে, বেগ প্রাপ্ত হচ্ছে, সেই বেগটা ধরে রাখতে চাচ্ছে, সেটা হচ্ছে জড়তা। মনে হয় আশা করে বুঝাইতে পারছি। তাহলে আমরা উদাহরণ কী দিতে পারি? ঢিল বা মার্কার বা কোনো কিছু ছুঁড়ে দেওয়া হলে, কোনো বস্তুকে ছোড়া হলে যে বেগে বস্তুটাকে ছুঁড়ে দেওয়া হয় বস্তুটি সেই বেগ ধরে রাখতে চাই। আচ্ছা, সেই বেগ ধরে রাখতে না চাই, আমরা বলি সেই বেগে চলতে শুরু করে বা চলতে থাকে। তাহলে যে সেই বেগে চলতে থাকার যে ধর্মটা, সেটা হচ্ছে কি আমাদের গতি জড়তা। আর কোনো কিছু উদাহরণ দিতে পারি? দেখো, ছেলেরা বিশেষ করে যারা আমরা সাইকেল চালাই এক জায়গা থেকে আরেক জায়গায় পড়ার জন্য যাই, তো সেক্ষেত্রে দেখো অনেক সময় আমরা কিন্তু ওই যে সাইকেলের যে পেডেলটা আছে, যেটাতে প্রেস করলে সাইকেলের সামনে যাই, ওই পেডেলটা যদি আমরা প্রেস করা বন্ধ করে দিই, মানে ঘোরানো বন্ধ করে দিই, তারপরেও দেখা যায় কি সাইকেলটা কিছু সময় ধরে সামনের দিকে যায়। তাহলে কেন যায়? সাইকেলের একটা গতি ছিল, সেই গতিটাই সে ধরে রাখতে চাচ্ছিল, এজন্য সাইকেলটা সামনের দিকে গতিশীল হয়।
এখন বলতে পারো ভাই কিছু দূর পর তো থেমে যায়, তো থেমে যাবে, অবশ্যই যাবে, কারণ ঘর্ষণ তো গতির বিপরীত দিকে কাজ করে। যখনই ঘর্ষণ বল কাজ করবে তখন কী হবে, আস্তে আস্তে সাইকেলটা থেমে যাবে। বাট সেটা আমাদের বিষয় না, বিষয় হচ্ছে আমরা যখন পেডেল করা বন্ধ করে দিচ্ছি সাইকেলের সাথে সাথে থামে নাই, সাইকেলটা কিছু দূর গেছে। কেন গেছে? এই গতি জড়তার কারণে গেছে। কারণ গতি জড়তাটা ওই সাইকেলটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটা ফোর্স প্রয়োগ করছিল, বা একটা তার প্রয়োগ করছিল বলতে পারি আমরা এক্ষেত্রে। যে যখন আমি সাইকেলের পেডেল ঘোরানো থামাই দিচ্ছি, সাথে সাথে সাইকেলটা থেমে যাচ্ছে না, সাইকেলটা কিছু দূরে যেয়ে থেমে যাচ্ছে। কেন? কারণ সাইকেলটি তার নিজস্ব গতি, সেই গতিটা ধরে রাখতে চাচ্ছিল। তার যে নিজস্ব যে গতি ছিল, সেই গতিটা ধরে রাখতে চাওয়ার যে প্রবণতা বা যে ধর্ম, সেটাই হচ্ছে আমাদের কি, গতি জড়তা। তাহলে আমরা 3 নম্বর উদাহরণ কি বলতে পারি? চলন্ত সাইকেল হঠাৎ পেডেল করা বন্ধ করে দিল, সাইকেলটি কিছু সময় ধরে সামনে চলতে থাকে। তাহলে এই যে সামনে চলতে থাকার যে প্রবণতা বা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমাদের গতি জড়তা। তাহলে আশা করছি আমি গতি জড়তাটা বোঝাইতে পারছি। তাহলে আমরা ফার্স্টে দেখছি গতি জড়তা কি, জড়তা বলতে একটা অবস্থা যেটা স্থির বস্তুকে স্থির রাখতে চায় আর গতিশীল বস্তুকে সমবেগে চলতে সাহায্য করে। এরপর আমরা দেখেছি গতি জড়তা হচ্ছে 2 প্রকার, একটা স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। এরপর আমরা স্থিতি জড়তা কিছু উদাহরণ দেখেছি। উদাহরণগুলো কী ছিল? চলন্ত বাসে, মানে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে যায়, এটা হচ্ছে আমাদের একটা স্থির জড়তার উদাহরণ। তারপরে ছিল কি, আমরা গাছে ঝাঁকি দিয়ে বড়ে পারি, এটাও একটা স্থিতি জড়তার উদাহরণ। তারপর আমরা দেখছি কম্বলে লাঠি দিয়ে আঘাত করলে ধুলা নিচে পড়ে যায়, এটা আমাদের একটা স্থিতি জড়তার উদাহরণ। তারপরে গ্লাসের ওপর কার্ডবোর্ড রেখে উপরে কয়েন রেখে যদি কার্ডবোর্ডটিকে সরাসরি ধাক্কা দেওয়া হয়, তাহলে কয়েনটা গ্লাসের মধ্যে পড়ে যায়, এটাও স্থিতি জড়তার উদাহরণ। এরপর আমরা গতি জড়তার উদাহরণ নিয়েছি। তাহলে গতি জড়তার উদাহরণ আমরা কী বলছি? চলন্ত বাস হঠাৎ যদি ব্রেক করে, তাহলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এই যে সামনের দিকে ঝুঁকে পড়ছে কেন? গতি জড়তার কারণে। তারপরে আমরা কী বলছি? কোনো বস্তুকে ছোড়া হলে, বস্তুকে যে বেগে ছোড়া হয়, বস্তুটা সেই বেগে সামনের দিকে চলতে শুরু করে। তো এই যে সামনের দিকে চলতে শুরু করছে কোন জড়তার কারণে? গতি জড়তার কারণে। তারপরে আমরা লাস্টে কি বলছি? যে চলন্ত সাইকেল হঠাৎ পেডেল করা বন্ধ করলে সাইকেলের সাথে সাথে থেমে না যেয়ে কিছু দূর যেয়ে তারপরে থেমে যায়। তাহলে যে পেডেল করা বন্ধ করার পরও সাইকেলটা যে সামনের দিকে চলতে থাকছে, এটা হচ্ছে আমাদের গতি জড়তার কারণে। তাহলে আশা করছি আমাদের জড়তা, স্থিতি জড়তা, গতি জড়তা কি, এটা বুঝতে পারছো। এবার আসে আমাদের বলের ক্ষেত্রে, যে বল কি? বল এমন কিছু যে আমি একজনকে আঘাত করলাম, আঘাত করে নাক ফাটিয়ে দিলাম, সেটা হচ্ছে বল। তো এটা হচ্ছে আমাদের এক প্রকার বল বলা যায়। বাট আমরা বলের ডেফিনেশনটা এভাবে দেব যে বল হচ্ছে একটা বাহ্যিক ক্রিয়া। তাহলে 2 আমরা কি শুরু করছি? বল। তাহলে আমরা বল কি বলছি? বল একটা বাহ্যিক ক্রিয়া যা স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল করার চেষ্টা করে। এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন ঘটায়। তাহলে বল একটা বাহ্যিক ক্রিয়া যা স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন ঘটায়। এখন বলতে পারো যে ভাই স্থির বস্তুকে গতিশীল করে, এটা তো বুঝলাম, কিন্তু গতিশীল করার চেষ্টা করে এটা তো বুঝলাম না। বাট দেখো উদাহরণটা কিন্তু অনেক ইজি। দেখো আমি এই যে বোর্ডটাকে ধাক্কা দিচ্ছি বা বল প্রয়োগ করছি, বোর্ডটা কি গতিশীল হচ্ছে নাকি এই জায়গায় থেমে গেছে? এই জায়গায় থেমে আছে। কেন থেমে আছে? কারণ এই বোর্ডটাকে গতিশীল করতে হলে আমাকে যে পরিমাণ বল দিতে হবে, অর্থাৎ এই বোর্ডটাকে যদি গতিশীল করতে চাই, পিছনে যে দেওয়াল আছে সেই দেওয়ালটাকে ভেঙে ফেলতে হবে। কিন্তু আমার শরীরে এই এনাফ পরিমাণে এনার্জি বা এত পরিমাণ শক্তি নেই, যে শক্তি দিয়ে আমি কী করতে পারবো? এই বোর্ডটাকে ধাক্কা দিয়ে পিছনের দেওয়ালটাকে ভেঙে দিয়ে এটাকে গতিশীল করতে পারবো, মানে গতিশীল করব।
তাহলে যেহেতু আমার কাছে এই যে পিছনে যে দেওয়ালটা রয়েছে বোর্ডের, এই দেওয়ালটিকে ভেঙে এই বোর্ডটিকে গতিশীল করার মতন শক্তি নেই বা সেই পরিমাণে বল প্রয়োগ করতে পারছে না, এই জন্য এই বোর্ডটি এই জায়গায় স্থির অবস্থায় রয়েছে। তাহলে এখন বল প্রয়োগ করার পরেও কিন্তু এই বস্তুটা গতিশীল হয় নাই। তাহলে আমি বল প্রয়োগ করলে গতিশীল হইতেও পারে, না হইতে পারে। কিন্তু দেখো এই মার্কারটা, এটাকে যদি আমি এরকমভাবে ছুড়ে দিই, বল প্রয়োগ করে, তাহলে কী হবে? এটা কিন্তু গতিশীল হবে। তাহলে আমরা কী বললাম? বল একটা বাহ্যিক ক্রিয়া যা স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন ঘটায়। এখানে অনেক সময় দেখা যায় যে তোমরা লেখো যে গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করে, কেউ লেখো বেগ কমায় ফেলে। তো দেখো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধিও হইতে পারে, কমাইতেও পারে। এটা ডিপেন্ড করে, যদি কোনো বস্তুকে আমরা ধাক্কা দিই তাহলে সেক্ষেত্রে সে গতিশীল হয়, তার বেগ বাড়তে থাকে। বাট যদি মনে করো একটা গতিশীল বস্তু আছে, আমি টেনে ধরলাম, একটা গতিশীল বস্তু যাচ্ছিলাম, কী করলাম? টেনে ধরলাম। টেনে ধরলে কি বেগ বাড়বে? অবশ্যই বাড়বে না, বেগ কমে যাবে। তাহলে আমি বল প্রয়োগ করলে বেগ বাড়তেও পারে, কমতেও পারে। তোমাদের একটা উদাহরণ দিই। আমি যখন মোটামুটি ক্লাস 7-8 এরকম কোনো একটা ক্লাসে পড়ছিলাম, 7-8 বা 9-এ। তো সেই সময় আমরা 4জন ফ্রেন্ড ছিলাম এক জায়গায় বসে, 4জন কি 5জন ছিলাম। তো আমাদের বাসাটা জেনারেলি একটু গ্রামের সাইডে। তো সেই সময় মনে করো হচ্ছে এখন থেকে 8-10 বছর পূর্বে বলতে পারো। তো তখন মনে করো হচ্ছে ওই রাস্তাটা কাঁচা ছিল, অর্থাৎ মাটির রাস্তা ছিল। এখন এক ব্যক্তির মনে করো অটো ছিল। অটো কি হচ্ছে, ওই যে তোমরা হয়তো চিনবা কি জানি না, গ্রামের দিকে বাসা হলে চিনতে পারো, ওই যে বুটবুডি টাইপের, যেটা হচ্ছে আমাদের ডিজেল দিয়ে চলে। তো ওই গাড়িগুলো একজন ব্যক্তি অর্থাৎ একজন ড্রাইভার তার বাসায় থেকে বের করে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে গেছিলো। ফলে ওই আমাদের থেকে হয়তো বা 200 থেকে 300 মিটার দূরে ওই গাড়িটা আসার সময় রাস্তায় মনে করে পুঁতে গেছে, অর্থাৎ ওই কাদার মধ্যে চাকাটা প্রবেশ করে গেছে, ফলে গাড়িটা সামনে এগোচ্ছিল না। তো আমরা মনে করো 4-5 জন যে গাড়িটাকে ধাক্কা দিয়ে ওঠানোর চেষ্টা করছি, কিন্তু গাড়িটা উঠছে না। কিন্তু আমাদের যে 4-5 জন আমরা গেছি, ধাক্কা দিলে গাড়িটা জেনারেলি উঠার কথা, মানে খুব বেশি যে চাকাটা যে খুব বেশি কাদাতে প্রবেশ করে গেছে এমনও কিছু না। সামান্য ধাক্কা দিলেই, মানে 2জন যদি থাকতাম, আমরা 2জন যদি ধাক্কা দিতাম তাও মনে করো গাড়িটা উঠে যেত। কিন্তু দেখা যাচ্ছে আমরা 5জন মিলে ধাক্কা দিচ্ছি, বা 4জন কি 5জন ধাক্কা দিচ্ছি, তারপরে গাড়িটা উঠছে না। কেন উঠছে না? পরে যখন আমরা মনে করো কিছুক্ষণ পরে গাড়িটা অনেক ধাক্কাধাক্কি করার পর উঠে চলে গেল, তখন 2জন ফ্রেন্ড অনেক হাসছিল। কেন হাসছিল? কারণ ওই 2জন ধাক্কা না দিয়ে টেনে ধরছিল। তো টেনে ধরার কারণে আমরা মনে করো 2জন বা 3জন ধাক্কা দিচ্ছিলাম, আর ওই 2জন টেনে ধরার কারণে গাড়িটা সামনে যাচ্ছিল না। তাহলে একটা গাড়ি গতিশীল হবে, তার বেগ বাড়বে কি কমবে ডিপেন্ড করে যে আমরা ধাক্কা দিচ্ছি নাকি টেনে নিচ্ছি, টেনে ধরছি। তারপর যদি ধাক্কা দিই তাহলে বেগ বাড়বে, আর যদি টেনে ধরি তাহলে কী হবে? বেগ কমে যাবে। তাহলে আমি যে বলটা দিচ্ছি সেই বলটা বেগের পরিবর্তন ঘটাবে, কিন্তু ডিপেন্ড করবে আমাদের উপর, আমরা ধাক্কা দিচ্ছি নাকি টেনে ধরছি তার উপর। ধাক্কা দিলে বেগ বাড়বে, আর টেনে ধরলে বেগ কমে যাবে। ওকে, এখন বিষয় হচ্ছে আমাদের বলের 3টা সূত্র রয়েছে। বলের সূত্রটাকে কেন জানে না, এটা গতিসূত্র বলে রাখছে। তো সূত্রগুলো কি কি? তাহলে আমাদের বলের প্রথম সূত্র, যদি আমাদের বইয়ে বল গতিসূত্র বলে রাখছে, কিন্তু আমরা এটাকে বলের সূত্র বলেই অভিহিত করব। তাহলে প্রথম সূত্র আমাদের এরকম ছিল যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হয়, যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা না হয়, তাহলে স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তু তার বেগের পরিবর্তন না করে সমবেগে চলতে থাকবে। তো দেখো বিষয়টা কিন্তু আমাদের সত্য বিষয়, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। এর মার্কারটাই মনে করো, এই মার্কারটা সাপোজ মনে করো আমি আমার কাছে বই রয়েছে, এই বইয়ের উপরে মার্কারটা রেখে দিলাম। এখন মনে করো যে আমি এর উপর কোনো বল প্রয়োগ করছি না, কী করবে? সারা জীবন ধরে এখানে থেকে যাবে, ঠিক না? তাহলে এই যে বল প্রয়োগ করা না করলে আমার স্থির বস্তু সবসময় কী হবে? স্থির থাকবে। আর গতিশীল বস্তু যদি হয়, মনে করো যে আমার কাছে একটা বস্তু রয়েছে, সেই বস্তুর বেগ রয়েছে 5 মিটার পার সেকেন্ড।
এখন মনে করো আমি এই বস্তুর উপর কোনো বল প্রয়োগ করে নাই, তাহলে যদি আমি বলি যে 5 সেকেন্ড পর এই বস্তুর বেগ কত, 5 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে, 5 মিটার পার সেকেন্ড হবে। কারণ কি, এই বেগকে যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই আমাদের বল প্রয়োগ করতে হবে। আমরা যদি বেগ বাড়াইতে চাই তাহলে বস্তুটাকে ধাক্কা দিতে হবে, আর যদি বেগ কমাইতে চাই বস্তুটাকে টেনে ধরতে হবে। আর যদি আমি ধাক্কাও না দিই, টেনেও না ধরি, যদি আমি বস্তুর উপর কোনো বলই প্রয়োগ না করি, তাহলে এফের মান যদি শূন্য হয়, বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, তো যদি আমি এই বস্তুর উপর কোনো বলই প্রয়োগ না করি তাহলে কী হবে, এই বস্তুর কোনো গতির পরিবর্তনই হবে না। কারণ তাকে তো গতিশীল করার জন্য ধাক্কাও দেওয়া হয় নাই, তার গতি কমানোর জন্য টানাও হয় নাই, কোনোটাই করা হয় নাই। তাহলে কোনোটাই না করলে কী হবে, বস্তুটা তার নিজস্ব গতিতে চলতে থাকবে। তাহলে আমরা ধরছি রাস্তায় কোনো সেক্ষেত্রে ঘর্ষণ ছিল না, কারণ ঘর্ষণ থাকলে আমাদের আলাদাভাবে বলে দিবে। তাহলে 5 সেকেন্ড পরও তার গতি কত হবে, 5 মিটার পার সেকেন্ড হবে। যদি বলে 25 সেকেন্ড পর তার বেগ কত, যেহেতু কোনো বল প্রয়োগ করা হয় না, তাহলে 25 সেকেন্ড পরও তার বেগ 5 মিটার পার সেকেন্ড হবে। যদি বল প্রয়োগ করতাম তাহলে বেগের পরিবর্তন ঘটতো, যেহেতু বল প্রয়োগ করে নাই তাহলে এক্ষেত্রে আমাদের বেগের কোনো পরিবর্তনও ঘটবে না। আচ্ছা, আমরা প্রথম সূত্রে চলে আসছি, কিন্তু বলকে কী দ্বারা প্রকাশ করা হয় এটা আমার প্রকাশ করা হয় নাই। তো আমরা এখানে ছোট্ট করে পরিচয়টা দিয়ে দিই। বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, বলের ইংরেজি হচ্ছে আমাদের ফোর্স। তো এই ফোর্স থেকে আমাদের এফ রাশিটা আসে, তাহলে এফ দ্বারা আমরা কী করি, বলকে প্রকাশ করি। বলের যদি এককের কথা বলো, বলের একক হচ্ছে আমাদের নিউটন। বলের আরও একটা একক রয়েছে, আরও 2টা একক রয়েছে, অনেকগুলো এককে বের করা যায়, তবে আপাতত মনে রাখো নিউটন। আমরা পরে যখন এফ ইজিক্যাল টু এম এ এসব সূত্রগুলো দেখব তখন সেগুলো থেকে আবার নতুন করে বলের এককটা বের করবো। তো আপাতত আমরা মনে রাখবো কি, বলের একক নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তু তার বেগের পরিবর্তন না ঘটিয়ে সমবেগে চলতে থাকবে। তাহলে এবার এটা উঠাই না, তাহলে আমরা দ্বিতীয় সূত্রে আসি। তাহলে এবার আসি দ্বিতীয় সূত্রে। তো বলের দ্বিতীয় সূত্রে কি বলছিল, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটবে। তাহলে আমাদের দ্বিতীয় সূত্রে কি বলছিল, দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটবে। তো দ্বিতীয় সূত্র জানতে হলে আমাদের আগে জানা লাগবে ভরবেগকে। তো ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তো দেখো ভরবেগ, এই ওয়ার্ডটা থেকে বা এই শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে ভরবেগ হবে কি, ভর আর বেগের গুণফল। তো ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, আর বেগকে ভি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি ভরবেগ পি ইজ ইকাল টু এম ভি। তাহলে আমরা কী পাচ্ছি, ভরবেগ পি ইজ ইকাল টু এম ভি। এখন দেখো ভরবেগের পরিবর্তন বলছে, আমরা কোনো কিছুর পরিবর্তন বোঝাতে কোন চিহ্নটি ব্যবহার করি, কোনো কিছুর পরিবর্তন বোঝাতে কোন চিহ্নটা ব্যবহার করি। তো এই যে আমরা ছোট ত্রিভুজ ইউজ করি, যেটাকে আমরা কী বলি, ডেল বলি। তাহলে ডেল দ্বারা কী বোঝাই, পরিবর্তন বোঝাই। তাহলে আমরা কি বললাম যে কোনো কিছুর পরিবর্তন বোঝাতে আমরা এই ছোট ত্রিভুজ যেটার নাম কি ডেল, এই ডেল দ্বারা পরিবর্তন বোঝাই। তাহলে যদি ভরবেগের পরিবর্তন বোঝাই তাহলে কি আসবে, ভরবেগের পরিবর্তন বোঝাতে, তাহলে ভরবেগের পরিবর্তন বোঝাতে আমরা ইউজ করবো হচ্ছে ডেল পি। তাহলে ডেল দ্বারা পরিবর্তন আর পি দ্বারা বোঝাবে কি, ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তন। তো দেখো আমাদের সূত্রে কি বলছে যে ভরবেগের পরিবর্তনের হার। তো গতি অধ্যায়ে আমরা দেখেছিলাম যে কোনো কিছুকে যদি সময় দ্বারা ভাগ করা হয় তাহলে হার এই শব্দটা চলে আসে।
কি বললাম আমরা, কোনো কিছুকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে এই হার এই কথাটা উল্লেখ করতে হয়। দেখো এই যে ভরবেগকে যদি আমি সময় দ্বারা ভাগ করি তাহলে এটা কী হবে, ভরবেগের পরিবর্তনের হার। ডেল্টা পি দ্বারা বোঝায় কি, ভরবেগের পরিবর্তন। আর যখন ভরবেগের পরিবর্তনকে আমরা এই টি দ্বারা ভাগ করছি তাহলে এটার দ্বারা কী বোঝাবে, ভরবেগের পরিবর্তনের হার। আমরা কি বলছিলাম যে কোনো কিছুকে সময় দ্বারা ভাগ করলে হার শব্দটা উল্লেখ করতে হয়। তাহলে ডেল্টা পি দ্বারা বোঝাচ্ছিলাম আমাদের ভরবেগের পরিবর্তন, আর সময় দ্বারা ভাগ করার ফলে হার কথাটা উল্লেখ করতে হবে। তাহলে আমরা একসাথে কি বলতে পারি, ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার কিসের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা কিছুক্ষণ আগে কি বললাম যে বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। দেখো সমানুপাতিক চিহ্ন উঠাইতে গেলে কিন্তু আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। তো এখানে সমানুপাতিক ধ্রুবকটা নিউটন কে নিয়েছিল, যেখানে তিনি এই কে এর মান 1 রেখেছিল। তাহলে আমরা বললাম কি, সমানুপাতিক চিহ্ন উঠাইতে গেলে, অর্থাৎ সমানুপাতিক চিহ্ন উঠাই যখন আমরা একটা সমান চিহ্ন ব্যবহার করব তখন একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে হবে। তো নিউটন বলছিল আমরা যদি মানগুলো এসআই এককে রাখি তাহলে এই কে এর মান কত হবে, 1 হবে। তাহলে দেখো কে এর মান যদি আমরা বসাই তাহলে কী পাওয়া যাবে, ডেল্টা পি বাই টি ইজিক্যাল টু শুধু এফ। তো এটাকে দেখো আমরা ঘোরাই এভাবে লিখতে পারি, এটা মুছে দিলাম, যে এফ ইজিক্যাল টু ডেল্টা পি বাই টি। তো তুমি চাইলে এই ফরম্যাটটাও রাখতে পারো, তুমি চাইলে এই ফরম্যাটটাও রাখতে পারো, তোমার ইচ্ছা। তো দেখো এখান থেকে আমরা এই সংজ্ঞাটা সংজ্ঞায়িত করতে পারি সূত্র থেকেও, যে কোনো বস্তুর ডেল্টা পি দ্বারা কী বোঝায়, ভরবেগের পরিবর্তন। আর আমরা কী বলছি, সময় দ্বারা ভাগ করলে কোন কথাটা উল্লেখ করতে হয়, হার কথাটা উল্লেখ করতে হয়। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কী ছিল, প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা কী করছি, সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়েছি। নিউটন কী বলছিল, এসআই এককে কে এর মান হচ্ছে 1। দেন আমরা পাইছি কি, ডেল্টা পি বাই টি ইজিক্যাল টু এফ। তো আমরা কী বললাম, এটাকে ঘুরিয়ে সাইড চেঞ্জ করে এভাবে লিখতে পারি, এফ ইজিক্যাল টু ডেল্টা পি বাই টি। তার এটা হচ্ছে আমাদের নিউটনের গতির দ্বিতীয় সূত্র বলতে পারো, বলের দ্বিতীয় সূত্র বললেও বলতে পারো। তাহলে আশা করছি দ্বিতীয় সূত্রটা বুঝতে পারছো। তো এই দ্বিতীয় সূত্র থেকে দেখো আমরা আরেকটু মডিফাই করতে পারি, সাইডেরগুলো মুছে দিলাম, এই লেখাটা মুছে দিলাম, এটা আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা ফাইনালি কী পাইছি, ফাইনালি আমরা পাইছি এফ ইকুয়াল ডেল্টা পি বাই টি, ঠিক না। দেখো ডেল্টা পি দ্বারা আমরা কী বলছিলাম, ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি, শেষ পরিবর্তন, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। কোনো কিছু পরিবর্তন দ্বারা কী বোঝায়, পরিবর্তন দ্বারা বোঝায় আগে একটা অবস্থা ছিল পরে একটা অবস্থা ছিল। তাহলে আমি পরিবর্তনটা যদি নির্ণয় করতে চাই তাহলে কী করতে হবে, লাস্টে যে পরিবর্তনটা ঘটছে সেই পরিবর্তন থেকে আগের পরিবর্তনটা বাদ দিতে হবে, অর্থাৎ লাস্টের অবস্থা থেকে আগের অবস্থা বাদ দিতে হবে। তাহলে ডেল্টা পি দ্বারা বোঝাবে কি, পি এখানে চাইলে এভাবে লিখতে পারো যে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, অর্থাৎ শেষ ভরবেগ মাইনাস হচ্ছে কি আদি ভরবেগ। তো এটাকে আমরা এফ আই না লিখে সরাসরি লিখি কি পি টু মাইনাস পি ওয়ান। এই পি টু মাইনাস পি ওয়ান দ্বারা কী বোঝাই, শেষ ভরবেগ, পি টু দ্বারা বোঝাই শেষ ভরবেগ, আর পি ওয়ান দ্বারা বোঝাই আদি ভরবেগ। এখন দেখো আমরা কিছুক্ষণ আগে বলছি পি ইজিক্যাল টু আবার কত, পি ইজিক্যাল টু এম ভি। তাহলে পি টু এর কাছে আমরা কি লিখতে পারি, পি ইজিক্যাল টু যদি এম ভি হয় তাহলে আমি পি টু ইজিক্যাল টু লিখতে পারি এম ভি টু। এখন বলতে পারো যে এম টু কেন লিখলাম না, তো জেনারেল দেখা যায় যে আমাদের বস্তুর বেগের পরিবর্তন করা হয় ম্যাথের ক্ষেত্রে, ভরের কোনো পরিবর্তন করা হয় না। যদি ভরের পরিবর্তন করে তাহলে তুমি সেক্ষেত্রে এম টু লিখতে পারো। কিন্তু যদি মনে করো বস্তু এরম থাকে যে আমার কাছে একটা বস্তু রয়েছে যার ভর হচ্ছে এম, আর আদি বেগ ছিল হচ্ছে ইউ 5 মিটার পার সেকেন্ড। এখন মনে করো যে আমি এই বস্তুর উপর কিছুটা বল প্রয়োগ করলাম, ফলে কিছু সময় পর ধরলাম যে 10 সেকেন্ড পর বস্তুর বেগ হয়ে গেছে 15 মিটার পার সেকেন্ড। তো দেখো আদি বেগ 5 মিটার পার সেকেন্ড ছিল, বল প্রয়োগ করার ফলে 10 সেকেন্ড পর বেগ হয়ে গেছে 15 মিটার পার সেকেন্ড। আমি কিন্তু ভরের কোনো পরিবর্তন করে নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ভরের পরিবর্তন না করি তাহলে ভরটা এখানেও, এই ভর যদি মনে করো বস্তুর ভর যদি 2 কেজি হয়, এই ক্ষেত্রেও বস্তুর ভর 2 কেজি থাকবে, কারণ ভর নিয়ে আমরা কোনো ভর বাড়ায়ও নাই ভর কমায়ও নাই, ভর নিয়ে কোনো আমরা কাটাছিড়া করে নাই। তাহলে যেহেতু কাটাছিড়া করে নাই তাহলে ভরের কোনো পরিবর্তন হবে না। তো সেই কন্ডিশন আমি কি বলতে পারি যে পি ইজিক্যাল টু এম ভি, তাহলে পি টু ইজিক্যাল টু এম ভি টু, আর পি ওয়ান ইজিক্যাল টু কী বলতে পারি, এম ভি ওয়ান, ঠিক না। তুমি এখান থেকেও বিবেচনা করতে পারো। দেখো এখানে যদি আমার বস্তুর ভর কত ছিল 2 আর আদি বেগ কত ছিল ইউ, তাহলে এখানে আমি আদি ভর বেগ কী বলতে পারি, তুমি চাইলে এটাকে ইউ দিতে পারো, ভি ওয়ানও দিতে পারো, তোমার ইচ্ছা। তাহলে এখানে পি ইজিক্যাল টু বলতে পারি কি এম ইউ, আর এক্ষেত্রে কী বলতে পারি পি ইজিক্যাল টু এম, এটাকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে এম ভি।
এখন তোমার ইচ্ছা, তুমি যদি এটাকে v1 দ্বারা প্রকাশ করো, যে আদি বেগটাকে v1 দ্বারা প্রকাশ করি, দেখো ভাই প্রকাশ করার বিষয়টা আমাদের হাতে, আমরা কী দ্বারা প্রকাশ করবো সেটা ডিপেন্ড করে টোটালি আমাদের উপর। তো সেক্ষেত্রে তুমি ইউ দ্বারা প্রকাশ করতে পারো, আদিবেগ v1 দ্বারা প্রকাশ করতে পারো। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে p1 = mv1। তুমি চাইলে এখানেও p1 এখানে p2 ইউজ করতে পারতে, আর এক্ষেত্রে p2 = কী বলতে পারি mv2, যেখানে v2 দ্বারা আমার কী বোঝাচ্ছে ওই যে 10 সেকেন্ড পর বেগ বোঝাচ্ছে। তাহলে আমরা ধরছি একটা বস্তুর উপর, একটা বস্তুর আগে একটা বেগ ছিল, সেই বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটার বেগের পরিবর্তন ঘটছে। তো আদি বেগটাকে আমরা v1 বিবেচনা করছি, আর শেষ বেগটাকে আমরা v2 বিবেচনা করছি। তাহলে সেক্ষেত্রে আমরা কী বলতে পারি p2 = mv2 আর p1 = mv1। তাহলে এখানে লিখতে পারি mv2 - mv1। এখন দেখো দুই জায়গাতে m রয়েছে, দুই জায়গায় m থাকলে আমরা কী করতে পারি, m কমন নিতে পারি। তাহলে কমন নিলে কী থাকে v2 - v1, ঠিক না? তাহলে আমরা চাইলেই এই যে ডেল্টা পি এর পরিবর্তে কি লিখতে পারি, ডেল্টা পি এর পরিবর্তে আমরা লিখতে পারি ডেল্টা পি একটা আমরা বেশি লিখি, ডেল্টা পি = লিখতে পারি p2 - p1 বাই হচ্ছে t, আর p2-র কাছে আবার লিখতে পারি কি mv2 - mv1, আর নিচে হচ্ছে t। m কমন দিলে আমরা কী পেয়েছিলাম v2 - v1 বাই t। তো দেখো এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি m × v2 - v1 বাই t। এখন দেখো আমাদের এরকম একটা সূত্র ছিল গতি অধ্যায়ে v = u + at। তাহলে এখান থেকে যদি আমি এর মান নির্ণয় করতে চাই, তাহলে a = আমাদের কী ছিল, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই হচ্ছে t। এখন যদি আমরা শেষ বেগটাকে v2 দ্বারা প্রকাশ করি আর আদি বেগটাকে v1 দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি a = v2 - v1 বাই t। আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করবো নাকি v1 দ্বারা প্রকাশ করবো, এটা টোটালি আমাদের একান্ত ব্যাপার, হয়তো বলতে পারো তোমার একান্ত ব্যাপার। তুমি জাস্ট বলে দিবা যে আমরা v1 = কী ধরছে, আদিবেগ ধরছে, এখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। তাহলে দেখো এই যে এই টার্মটা v2 - v1 অর্থাৎ শেষ বেগ মাইনাস আদিবেগ বাই সময়, এটাকে আমরা কী বলতে পারি, ত্বরণ বলতে পারি। গতি অধ্যায়ে আমরা দেখে আসছিলাম এটা, যে ত্বরণ = শেষ বেগ মাইনাস আদিবেগ বাই সময়। তো দেখো ফাইনালি আমরা f = কী পাচ্ছি, f = ma পাচ্ছি। তাহলে দেখো আমরা এখান থেকে তিনটা সূত্রকে কিন্তু নিতে পারি, যে f = ডেল্টা পি বাই টি, এটাকেও বিবেচনা করতে পারি ম্যাথের ক্ষেত্রে। আবার এই যে f = আমাদের 3 নম্বর লাইনে যেটা ছিল mv2 - mv1 বাই টি, এটাকেও বিবেচনা করতে পারি। তো এটাকে আমরা মনে রাখার জন্য অনেক সময় এভাবে বলি যে এই f = ডেল্টা পি বাই টি, এটা হচ্ছে ছাগলের 1 নম্বর বাচ্চা, আর f = mv2 - mv1 বাই টি, বা তোমরা যদি মনে করো যে এটাকে এভাবে লিখবা mv - mu বাই টি, তোমাদের ইচ্ছা। এটা হচ্ছে 2 নম্বর বাচ্চা, আর ছাগলের 3 নম্বর বাচ্চা কোনটা, f = ma, এটা হচ্ছে আমাদের ছাগলের 3 নম্বর বাচ্চা। আমরা বলে দ্বিতীয় সূত্র থেকে এই তিনটা সূত্রই লিখতে পারি, বা এই তিনটা সূত্র আমরা পেয়ে থাকি। তাহলে এই তিনটা সূত্রকে মনে রাখার জন্য তুমি এভাবে মনে রাখতে পারো যে ছাগলের 1 নম্বর বাচ্চা f = ডেল্টা পি বাই টি, কারণ সবগুলো আমাদের বলের সাথে ভরবেগের সম্পর্ক রিলেট করে, জাস্ট পরিবর্তন করে আমরা কী করছি, একবার বেগে নিয়ে আসছি, একবার ত্বরণ নিয়ে আসছি, বাট কনসেপ্ট তো একই ছিল, ঠিক না? তো তাহলে ছাগলের 1 নম্বর বাচ্চা কি f = ডেল্টা পি বাই টি, ছাগলের 2 নম্বর বাচ্চা f = mv2 - mv1 বাই টি, আর 3 নম্বর বাচ্চা হচ্ছে f = ma। তাহলে এই তিনটে সূত্র আমাদের কাজে লাগবে। এখন আমরা 3 নম্বর সূত্রটা দেখব। আমরা প্রথম লেকচারে এই তিনটা সূত্র দেখব, আর দ্বিতীয় লেকচারে গিয়ে এগুলোর ব্যবহার দেখব। এগুলো নিয়ে আমরা কীভাবে ম্যাথ সলভ করতে পারি এই সূত্রগুলো ব্যবহারের মাধ্যমে, সেগুলো দেখব। তাহলে 3 নম্বর সূত্র আমাদের কী ছিল, 3 নম্বর সূত্র হচ্ছে আমাদের বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র। ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র কি, এখানে বলা হয় যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ প্রত্যেক বস্তুরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে বলের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এখন দেখো এইটা বলার পর সবার একটা কমন প্রশ্ন থাকে যে ভাই আমি যদি একজনকে চর মারি, ও যদি উল্টা আমাকে চর মারে, তাহলে এটা কি ক্রিয়া প্রতিক্রিয়া হইল? তোমরাই বলো, এটা কি ক্রিয়া প্রতিক্রিয়া হবে? যে আমি একজনকে চর দিলাম, ও আমাকে উল্টা চর দিল,
তাহলে আমি যে চড় দিলাম সেটা হচ্ছে ক্রিয়া, আর ও আমাকে যে চড়টা ফিরাই দিল এটা হচ্ছে প্রতিক্রিয়া, ঠিক না? এটাই তো হওয়ার কথা, বাট এটা কিন্তু আমাদের না। অর্থাৎ আমি একজনকে যদি চড় দিই, আমাকে যদি চড় ঘুরে দেয়, এটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া হবে না। কেন হবে না? কারণ ক্রিয়া প্রতিক্রিয়া হইতে গেলে আমাদের যখন ক্রিয়া বল প্রয়োগ করব, যে বস্তু ক্রিয়া দিবে ওই বস্তুর উপরই প্রতিক্রিয়া বল অনুভূত হবে। এখন দেখো, আমি যখন চড় দিচ্ছি তখন আমি আমার হাত দিয়ে ওর গালে মারছি, তাহলে এটা ক্রিয়া। বাট ওর হাত দিয়ে যখন আমার গালে মারছে এটা কিন্তু প্রতিক্রিয়া না, ওইটাও আবার ক্রিয়া হচ্ছে। তাহলে প্রতিক্রিয়া কোনটা? আমি যখন আমার হাত দিয়ে ওর গালে চড় দিয়েছি, তখন আমার হাতটা ওর গালে যে চড় দিয়েছে এটা হচ্ছে ক্রিয়া, আর ওর গালটাও কিন্তু আমার হাতের উপরে একটা বল প্রয়োগ করছে, ওইটা হচ্ছে প্রতিক্রিয়া। এখন বলতে পারো ভাই খুবই কষ্ট হচ্ছে মানতে, আমি চড় দিলাম এটা ক্রিয়া মানলাম, কিন্তু প্রতিক্রিয়া কীভাবে হলো? ওর গাল কীভাবে আমার হাতের উপর বল প্রয়োগ করলো? এখন দেখো, আমি যদি ওর গালের উপর চড় না দিই, যদি একটা ইটের দেওয়ালের উপর কিল দিই বা মনে করো একটা থাপ্পড় দিই, তাহলে আমার হাতে লাগবে না লাগবে না? অবশ্যই লাগবে, কারণ দেওয়ালটা শক্ত ছিল, আমার হাতটা নরম ছিল, এজন্য আমি ব্যথাটা অনুভব করতে পারছি। তো যখন আমরা গালে চড় দিই তখন গালটা নরম হওয়ার কারণে গালে ব্যথার পরিমাণটা বেশি লাগে, আর হাতটা যেন দেখো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, এজন্য হাতটা একটু শক্ত হয়, ফলে হাতে ব্যথার পরিমাণটা কম লাগে, বাট অনুভূত কিন্তু হয়। তুমি যদি দেওয়ালকে আঘাত করো তাহলে কিন্তু তোমার হাতে ব্যথা লাগবে, তার মানে কি ও বল প্রয়োগ করছে, কিন্তু আমাদের হাতটা শক্ত হওয়ার কারণে বলের পরিমাণটা আমাদের কম অনুভূত হয়েছে, বাট বল কিন্তু অনুভূত হয়েছে। তাহলে আমি যখন কাউকে চড় দিব তখন হাত ওর গালকে ক্রিয়া বল প্রয়োগ করবে, আর ওর গাল আমার হাতের উপর যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তো আশা করছি ক্রিয়া প্রতিক্রিয়াটা বুঝতে পারছো। তাহলে আমাদের তৃতীয় সূত্রে কী বলা হয়? তৃতীয় সূত্রে বলা হয় যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ আমি যদি একজনকে বল প্রয়োগ করি সে আমার উপর বল প্রয়োগ করবে। তাহলে এখন আমরা দেখো তিনটা সূত্রের সামারি টেনে আজকে লেকচার শেষ করি। আমাদের প্রথম সূত্র কী ছিল? প্রথম সূত্রকে বলা হয় নিউটনের বলের জড়তার সূত্র। দ্বিতীয় সূত্রকে বলা হয় বলের সূত্র। আমার মনে হয় এই যে বলের সূত্র কথাটা বলার জন্যই নিউটনের গতিসূত্রগুলো এই বলের সূত্রগুলোকে গতিসূত্রের মধ্যে ফেলাইছে। মানে এটা তুমি নেটেও সার্চ দিবা, দেখবা যে নিউটনের গতিসূত্র, তুমি দেখবা যে এই তিনটা সূত্র তোমাকে দিয়ে দিচ্ছে। তো আমার মনে হয়, মানে এটা আমি সঠিক জানি না, বা আমাদের কথা উল্লেখ করছে এরকম খুঁজে পাই নাই, যে বলের দ্বিতীয় সূত্রটা যে বলের সূত্র, এই বলের সূত্রটা উল্লেখ করার জন্য হয়তো এই সূত্রগুলোকে নিউটন তার গতিসূত্র আকারে প্রকাশ করছিল। যাই হোক, এটা নিউটনের একান্ত ব্যাপার। আর তৃতীয় সূত্র কী ছিল? ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র। তাহলে ফাইনালি আমরা একবার রিভিশন দিই বা সামারি টানি। প্রথম সূত্র কী ছিল? জড়তার সূত্র। জড়তার সূত্র কী বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে, আর গতিশীল বস্তু তার বেগের পরিবর্তন না ঘটে সমবেগে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র কী ছিল? বলের দ্বিতীয় সূত্রের মধ্যে বলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে। আর তৃতীয় সূত্র কী ছিল? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তৃতীয় সূত্রের উদাহরণ কোনগুলো? দেখো, আমরা যে পায়ে হেঁটে রাস্তায় চলি, যদি এই ক্রিয়া প্রতিক্রিয়া না থাকতো আমরা কিন্তু হাঁটতে পারতাম না। রকেট দেখো, যখন মাটি থেকে উপরের দিকে ওঠে, আকাশের দিকে ওঠে, তখন যে মাটি থেকে ওঠার সময় কী করে? নিচে ধাক্কা দেয়, অর্থাৎ ফুয়েলগুলো কী করে? ফুয়েলগুলো আমাদের সজোরে জ্বালিয়ে নিচের দিকে ধাক্কা দিয়ে একটা চাপ সৃষ্টি করে, চাপ সৃষ্টি করার ফলে সে উপরের দিকে উঠে যায়। তাহলে যে রকেট উৎক্ষেপণের সময় যে সজোরে জ্বালানিটা নিচের দিকে ধাক্কা দেওয়া হয়, পুশ করা হয়, পুশ করার ফলে সে যে উপরের দিকে একটা বল অনুভব করে, সেটার কারণে সে উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এখানে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করছে। আমরা বন্দুকের গুলি ছোড়ার সময় দেখা যায় বুলেটটা সামনের দিকে বের হয়ে যায়, কিন্তু বন্দুকটা পেছনের দিকে একটা ধাক্কা দেয়, এখানেও ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। তাহলে বুলেটের উপর বন্দুকটা ক্রিয়া বল প্রয়োগ করে, আর বুলেটটা বন্দুকের উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, ফলে বুলেটটা পেছনের দিকে একটা ধাক্কা দেয়। তো এই জন্য দেখবে যে সবাই বন্দুক চালাতে পারে না, কিন্তু যদি তুমি প্রথম অবস্থায় মনে করো AK-47 তোমাকে দিয়ে দিচ্ছে, তুমি মনে করো যে শুরু করে দিয়েছো, তাহলে কি হবে? উল্টা তুমি ব্যথা পাবে। তাহলে আমাদের যে শুরু করছিলাম জড়তা দিয়ে, আর এই যে শেষ করলাম বল দিয়ে, জড়তা, স্থিতি জড়তা, গতি জড়তা এবং বলের তিনটা যে সূত্র ছিল, এই তিনটা সূত্র এবং আগের কনসেপ্টগুলো আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।